আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। মাইন্ড এইড হাসপাতালে এএসপিকে হত্যার ঘটনায় পরিচালক আটক, প্রতিষ্ঠান সিলগালা করল পুলিশ, 10 আসামি 7 দিনের রিমান্ডে। সিলেটের রায়হান হত্যায় মূল অভিযুক্ত এসআই আকবর 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পিবিআই কার্যালয়ে। ক্যান্সার হাসপাতালের সরঞ্জাম অব্যবস্থাপনার দায়ে 3 চিকিৎসক ক্ষতিপূরণ দেবেন 5 লাখ টাকা করে, নির্দেশ দিল হাইকোর্ট। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। এএসপি আনিসুল করিমের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন তেজগাঁ ডিভিশনের ডিসি হারুনুর রশিদ। আদাবর থানার হত্যা মামলায় এরই মধ্যে মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 10 জনের 7 দিনের রিমান্ড হয়েছে। এছাড়া হাসপাতাল সিলগালা করে দিয়েছে পুলিশ। আদাবরের মাইন্ড এইড কেয়ার ইনস্টিটিউটের এগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে টেনে হিচড়ে ঢুকানো হয়। নিচে ফেলে চেপে ধরেন 6 জন, মাথায় ও ঘাড়ে আঘাত করেছেন আরও 2 জন। বেলা 11:55 থেকে 12:05 মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন তিনি। যখন কনভিন্স হচ্ছে না তো ওনাকে ধাক্কা দিয়ে আপনার এই জায়গায় নিয়ে আসছে, 7-8 জন টাকা নিয়ে ওনাকে উপর করে এখানে হাত পা বেঁধে আপনার এই জিনিসটা করা হয়েছে। ওয়ার্ড বয় ক্লিনার তারা একটা সিনিয়র এসপিকে জোর করে বেঁধে এনে তাকে টর্চার করছে, এটা আমি মনে করি একটা বড় ধরনের হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের কারণে হত্যা মামলা রুজু করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে দম আটকে মারা গেছেন আনিসুল করিম। কিডনি পাঠানো হয়েছে, এগুলো হচ্ছে কেমিক্যালের জন্য পাঠানো হয়েছে, ব্লাডও পাঠানো হয়েছে কেমিক্যালের জন্য, আর হচ্ছে এদিকে আপনার হিস্টোপ্যাথোলজি পাঠানো হয়েছে, হার্টের, লাঙের, লিভারের হিস্টোপ্যাথোলজি পাঠানো হয়েছে। যা যা দরকার সবকিছু পাঠানো হয়েছে। এখন দেখা যায় রিপোর্ট আসুক, তারপরে তো ফাইনালি আমরা কিছু বলতে পারবো। সোমবার রাতে আদাবর থানায় হত্যা মামলা করেছে আনিসুলের বাবা। গ্রেপ্তার করা হয়েছে মাইন্ড এইড কেয়ারের পরিচালক সহ 11 জনকে। ন্যায় বিচারের স্বার্থে এবং এই তদন্তের স্বার্থে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে। আদালত আমরা শুনানি করেছি, আদালত 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে মঙ্গলবার দুপুরে মাইন্ড এইড কেয়ার পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। তারা জানায় এটি হাসপাতাল হিসেবে অনুমতি চাইলেও দেয়া হয়নি। তবে মানসিক রোগ নিরাময় কেন্দ্র হিসাবে পরিচালিত হলে নিতে হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি। আমরা এসেছি যে আমাদের কোনো ইনভলভমেন্ট বা আমাদের কোনো মাদকের কোনো সংশ্লিষ্ট আছে কিনা এটা যাচাই করতে। আমরা নিজেরা একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন করতেছি, তদন্তের পরে আমরা এটা বিস্তারিত বলবো। তারা যে অনুমোদন চেয়েছিল যে আমরা ওইটাও বাতিল করে দিব এবং পরবর্তীতে তাদেরকে আমরা চেষ্টা করবো তারা যদি কোনো প্রকার দরখাস্তই করতে না পারে এটা চালানোর জন্য। কোনো অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালনা করায় সিলগালা করেছে পুলিশ। এদিকে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনে আনিসুল করিমকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে পুলিশ হেফাজতে রায়হানকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেম এর নির্দেশ দেন। এদিকে কোন সিনিয়র কর্মকর্তার পরামর্শে আকবর ভারতে পালানোর চেষ্টা করছিল তার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে এসআই আকবর হোসেন ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আওলাদ হোসেন। শুনানি শেষে আদালত 7 দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে রিমান্ডের জন্য পিবিআই কার্যালয়ে নেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে নষ্ট হয়েছে, অন্যান্য আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে প্রতিবন্ধকতা এবং কারা তাকে পালিয়ে দিতে সাহায্য করলো, সেই সব তথ্য উপাত্ত আমার এবং যাচাই বাছাই করার লক্ষ্যে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাননীয় আদালত। ঘটনার প্রায় 1 মাস পর সোমবার সকালে সিলেটের কানাইঘাটে বাংলাদেশ ভারত সীমান্ত হতে আকবর হোসেনকে গ্রেপ্তার করে সিলেট জেলা পুলিশ।
এর আগে তাকে আটককারী খাসিয়াদের নিকট সে জানায় সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে সে ভারতে পালানোর চেষ্টা করে। তবে কাদের পরামর্শে সে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল তা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আকবর এই মামলার প্রধান সন্দেহভাজন আসামি। সম্পূর্ণ মামলাটা তাকে ঘিরে তাকে আবর্তিত হবে, সেটা মাথায় রেখে আমরা মামলা তদন্ত এগিয়ে নিয়ে যাব। এদিকে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন অনুযায়ী আকবরের অপকর্মের তথ্য লোপাট এবং পালাতে সাহায্য করে কোম্পানিগঞ্জের স্থানীয় আবদুল্লাহ আল নোমান নামে এক ব্যক্তি। তাকেও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এবং নোমানকে আমরা বিভিন্নভাবে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিলাম। তো যেহেতু আমাদের এখন মূল টার্গেট ধরা পড়ে গেছে, আমরা তার সাথে সংশ্লিষ্টতা এটা নিশ্চয়ই বের করে তারপরে আইনিভাবে আগাবো। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত আকবর হোসেন ভূঁইয়া সহ গ্রেপ্তার করা হয়েছে 4 পুলিশকে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। 12 বছর আগে 8টি ভেন্টিলেটর সামগ্রী কিনেছে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, কিন্তু স্থাপন করেনি একটিও। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে 3 চিকিৎসককে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আরও একজনের বিরুদ্ধে তদন্ত করতে বলেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, অথচ ভেন্টিলেটর নেই একটিও। তাই গুরুতর অসুস্থ রোগীদের পাঠিয়ে দেওয়া হয় অন্য হাসপাতালে, ফলে পোহাতে হয় ভোগান্তি। এই হাসপাতালে 12 বছর আগে আইসিইউর জন্য কেনা হয়েছিল 8টি ভেন্টিলেটর। এগুলো স্থাপন না হওয়ায় দায়িত্বে অবহেলা ও সরকারি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এতে দায় মিলেছে সাবেক ও বর্তমান 3 চিকিৎসকের, ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ ও ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলা হয়েছে আরেক চিকিৎসকের বিরুদ্ধে। ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ এবং ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে ওনাদেরকে দায়ী করা হয় এবং 5 লক্ষ টাকা করে জরিমানা করা হয় ওনাদেরকে। ওনারা এটা হাসপাতালের অন্য তহবিলে জমা দেবে। এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও যন্ত্রপাতি ক্রয়ে 11 নীতিমালা মেনে চলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য সচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে করতে হবে বাস্তবায়ন। 2 বছর আগের দেয়া এই যদি বিধিটা তারা মানত পরামর্শগুলো, তাহলে আজকে হয়তো হাইকোর্টের এই ধরনের একটা ডাইরেকশন দেওয়ার প্রশ্ন উঠতো না, যেহেতু তারা নীরব নিস্তব্ধ ছিল। দুদকের পরামর্শগুলি যদি তারা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিপালন করে, আমার মনে হয় 2 বছরের মধ্যে স্বাস্থ্য খাতের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অবহেলায় উদ্বেগ জানায় হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসব বিষয় নিয়ে কথা বলতে রাজধানীর বিজয়নগর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুদকের মুখ্য আইনজীবী খুরশিদ আলম খান। জনাব খুরশিদ আলম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম অব্যবস্থাপনায় শুধু সরকারি সম্পদেরই বিনাশ নয়, রোগীরও উন্নত চিকিৎসা সেবা থেকে রোগীরাও বঞ্চিত হন, যেমনটি ঘটেছে ক্যান্সার হাসপাতালের ভেন্টিলেটরের ক্ষেত্রে। তাই চিকিৎসকদের দায়ী করে দেয় এই রায়কে গুরুত্বপূর্ণ মনে করছেন আপনি, আপনার প্রতিক্রিয়া কি? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, এটা তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। শুধু মানুষের তো প্রাণহানিও ঘটছে, ভেন্টিলেশনের অভাবে অনেক জায়গায় মানুষের প্রাণহানিও ঘটছে। তাই আজকে যদি স্বাস্থ্য অধিদপ্তর 2019 জানুয়ারির যেই পরামর্শমূলক এখতিয়ারে দুদক তাদেরকে সাজেশন দিয়েছিল পরামর্শ, তারা যদি ওটার 50%ও কমপ্লাই করতো, আজকে হয়তো স্বাস্থ্য খাতের অবস্থা আমূল পরিবর্তন হয়ে যেত। দেখুন, সেজন্য হাইকোর্ট নিজে একটা রুল দিল, তাদের কাছে ডাইরেকশন চাইলো। তারা জানেই না যে তাদের উপর এই ধরনের দুর্নীতি দমন কমিশনের স্বাস্থ্য খাতের আপনার একটা পরামর্শমূলক এখতিয়ারে তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে। তারপরে যখন হাইকোর্টের রুল হলো, তাদের ঘুম ভাঙলো। তারপরে আসলো 1 মাস 1.5 মাস ওয়েট করলো, হাইকোর্ট আজকে জাজমেন্ট দিয়ে তাদেরকে ডিরেকশন দিয়ে দিল। দেখুন, একটা পরামর্শমূলক এখতিয়ারে পরামর্শ বাস্তবায়ন করতে হাইকোর্টের এখতিয়ারে হাইকোর্টের পর্যন্ত আসতে হয়, অথবা হাইকোর্টকে ইন্টারফেয়ার করতে হয়। এটা যে কত বড় অযোগ্যতা, অদক্ষতা স্বাস্থ্য অধিদপ্তরের, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো এখন অবশ্যই হাইকোর্টের অর্ডার তো কমপ্লাই করতেই হবে, কারণ এটা বাইন্ডিং আপন দ্য সাবঅর্ডিনেট কোর্ট বা সাবঅর্ডিনেট অথরিটি। এটা যদি না মানে তাহলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হবে। তা আমি মনে করি হাইকোর্টের রায়টি অত্যন্ত সুদূর প্রসারী, খুবই গুরুত্বপূর্ণ, এবং এইসব ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেসটা আরও বিল্ড আপ করতে হবে।
এবং স্বাস্থ্য খাত যদি প্রথম থেকে স্বাস্থ্য অধিদপ্তর সচেতন হতো তাহলে হাইকোর্টের ইন্টারফেয়ার করা প্রয়োজন হতো না। দ্যাট মিনস স্বাস্থ্য খাত এখনো ঘুমিয়ে আছে। তা আশা করি আজকে রায়ের ফলে স্বাস্থ্য খাতের ঘুম ভাঙবে। জনাব খুরশিদ আলম খান, আরেকটি বিষয় জানতে চাই যে দুদক এই মামলায় কি ধরনের সাজা আশা করেছিল, যেই অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তাতে কি দুদক সন্তুষ্ট কিনা? দেখুন, এটা তো আসলে দুদকের কেস না, এটা হাইকোর্ট নিজস্ব এখতিয়ারে ইন্টারফেয়ার করেছে একটা আবেদনের ভিত্তিতে। কাজেই অর্থদণ্ড দিয়েছে এক্সাম্পলি একটা পানিশমেন্ট, এক্সাম্পল ইন ফিউচার যেন না হয়। এটা তো ক্রিমিনাল প্রসিডিং এখনো হয়নি। হাইকোর্টের আদেশে 3 জন কি 4 জন ডাক্তারকে অর্থদণ্ড দিয়েছে, জাস্ট ইটস এ এক্সাম্পলের একটা টোকেন পানিশমেন্ট। এখন যখন এটা কমপ্লাই করতে দেখতে যাবে, তখন যদি অনেক কিছু দুর্নীতি গন্ধ বেরিয়ে আসে, অবশ্যই দুদক বিষয়গুলি খতিয়ে দেখবে এবং প্রপারলি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। খুরশিদ আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়। শিগগিরই উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করবেন। দুদকের অনুসন্ধানে এমপি পাপুলের শ্যালিকার ব্যাংক হিসেবে 148 কোটি অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে। মামলার অন্য আসামিরা হচ্ছেন পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধান। তাদের সবাইকে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। গত 6 জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির অপরাধ তদন্ত বিভাগ গ্রেপ্তার করে তাকে। তার বিরুদ্ধে অর্থ, মানব পাচার ও ভিসা বিক্রির অভিযোগে তার কুয়েতি প্রতিষ্ঠান মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে 50 লাখ কুয়েতি দিনার জব্দ করেছে দেশটির সরকার। গ্রেপ্তারের পর থেকে পাপুল কুয়েতের কারাগারে রয়েছেন। এদিকে সরকারি জমি আত্মসাতের অভিযোগে গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক সদস্য বদিউল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অর্থ পাচার মামলায় জিকে শামীম সহ 8 জনের বিচার শুরু। মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য 19 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। র্যাবের করা অর্থ পাচার মামলায় আদালতে হাজির করা হয় জিকে শামীম সহ 8 আসামিকে। তারা অব্যাহতির আবেদন করলে শুনানি শেষে খারিজ করে দেন বিচারক। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জিকে শামীমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে পুলিশ, যা অবৈধভাবে আয় করা হয়েছে। পুলিশের কাছে তথ্য ছিল বিদেশে পাচার করা হতো এই টাকা। জিকে শামীম সহ তাদের সহযোগীরা তার প্রত্যেকেই সম্পৃক্ত। মানুষের ভয়ভীতি, অস্ত্র ভয় দেখিয়ে টেন্ডারবাজি করে তারা এই টাকা আহরণ করেছে এবং পুলিশের কাছে খবর ছিল যে এফআইআরের এটা বক্তব্য অনুযায়ী যে এই টাকাগুলি সে বাইরে পাচার করার জন্য, সরায় ফেলার জন্য সে প্রস্তুত ছিল। আসামি পক্ষের আইনজীবীর দাবি, জিকে শামীম একজন ব্যবসায়ী। অর্থ পাচারের সাথে তিনি ও অন্য আসামিরা জড়িত নন। কত টাকা পাচার হয়েছে তাও মামলার এজাহারে উল্লেখ নেই। এজাহারে দাবি করেছে 1,81,00,000 টাকা তার অফিসে পাওয়া গেছে। আমরা কোর্টকে বলেছি যে গভর্নমেন্টের এমন তো কোনো প্রোক্লেমেশন নেই যে কত টাকা আমি নিজের কাছে রাখতে পারবো। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। অদ্যবন্ত বাংলাদেশের গভর্নমেন্ট কখনোই বলে না যে একটা ব্যক্তি তার ঘরে অথবা অফিসে সর্বোচ্চ কত টাকা রাখতে পারবে, সর্বনিম্ন কত টাকা রাখতে পারবে। তাহলে আমার ঘরে যদি 500 কোটি টাকাও রাখি, তাহলে দুদকের দেখার বিষয়ে আমার বৈধ সোর্সটা আছে কিনা। যদি আমার বৈধ সোর্স থেকে টাকা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। গত বছর রাজধানীর নিকেতন থেকে নগদ 1,81,00,000 টাকা, $9,000 এবং 165 কোটি 27 লাখ টাকার 10টি এফডিআর সহ আটক করা হয় জিকে শামীমকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন অভিযোগের কারণে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আগামীকাল বুধবার থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এতে বলা হয়, সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী বিধান অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ প্রদান করা হলো। এর আগে সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। এছাড়া করোনা পজিটিভ হওয়ার পরও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেও সমালোচনার মুখে পড়েন তিনি। গত এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্তের হার বেড়েছে, তবে সে তুলনায় বাড়েনি মৃত্যুর সংখ্যা। এদিকে 24 ঘন্টায় করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 15 এবং নারী 1 জন।
এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,১০৮ জনের। ১১৫টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৩,৫২০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৬৯৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৫৭%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,২৩,৬২০ জনে। সুস্থ হয়েছেন আরও ১,৬৪৮ জন। এ নিয়ে মোট সুস্থ ৩,৪১,৪১৬ জন। ৮ আমদানিকারক করোনা পরীক্ষার কিট আনলেও কেন্দ্রীয় ঔষধাগারে দিতে পেরেছে মাত্র 2টি প্রতিষ্ঠান। সেই সুযোগে 2 প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে অতিরিক্ত মুনাফা করেছে প্রায় 60 কোটি টাকা। এই কাজে তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর সহায়তা করেছে বলে প্রমাণ এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে। স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি নতুন কিছু নয়, তবে এবারের অনুসন্ধান কিছুটা ভিন্ন। কারণ করোনা পরীক্ষার কিট কেনাকাটায় কিছু প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে। দেশে সংক্রমণ শুরুর পর করোনা পরীক্ষার কিট সরবরাহের আদেশ পাওয়া প্রতিষ্ঠানের একটি উত্তরার স্টার্লিং মাল্টি টেকনোলজিস। তবে মে মাসের শুরুতে তুরস্কের আনাতোলিয়া ব্র্যান্ডের 1 লাখ কিট এনেও সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে সংকট দেখা দিলে জুনে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তাদের কাছ থেকে 25,000 কিট কেনে কেন্দ্রীয় ঔষধাগার। কোন যুক্তিতে কি করেছেন, তাদের অফিসিয়াল কি ব্যাপার বা তাদের ইউজের কি ব্যাপার, এই ধরনের কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা কিছু পাই নাই যে আমাদের আপনাদের কিটে এই সমস্যা আছে দিস অ্যান্ড দ্যাট, আমরা এই পর্যন্ত আমরা কিছু পাইনি। এপ্রিলে স্টার্লিং মাল্টি টেকনোলজিস সহ 8 প্রতিষ্ঠান প্রায় 9 লাখ কিট সরবরাহের আদেশ পায় কেন্দ্রীয় ঔষধাগারের কাছ থেকে। তাদের বেশিরভাগই কিট আনলেও সরবরাহ করতে পেরেছে কেবল একটি প্রতিষ্ঠান। ঠিকাদারদের অভিযোগ, ঔষধাগার পরে তাদের কিট নিতে চায়নি। কারণ অনুসন্ধানে জানা যায় 22 মে কেবল চীনা কোম্পানি সানসিওর বায়োটেকের কিট কিনতে ঔষধাগারকে নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এতে একক প্রতিষ্ঠান হিসেবে কিট সরবরাহের সুযোগ পায় ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন ওএমসি। একইভাবে আরেক চিঠিতে নতুন সরবরাহকারী হিসেবে যুক্ত হয় জেরিন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠান দুটি 15 জুন 1.5 লাখ করে কিট সরবরাহের আদেশ পায়। প্রতিটি সানসিওর কিটের দাম পড়ে 2,300 টাকা। তবে 26 জুন একই কিট 1,820 টাকায় ঔষধাগারে সরবরাহের আদেশ নেয় সায়েন্সটেক কর্পোরেশন নামে আরেক প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। সরকারি কেনাকাটায় ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্লেষকেরা। যদি হয় যে আমি দুর্নীতি করার জন্য কাউকে আমি লাইসেন্স দিলাম, তুমিই কিনবা, আন্ডারহ্যান্ড পেমেন্টের তোমাকে আমি তোমার মাধ্যমে কিনবো, তাতে কি হয় সরকার ওই দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং সেক্ষেত্রে একটা তদন্ত হওয়া প্রয়োজন। বিশ্লেষকেরা বলছেন স্বাস্থ্য খাতের কেনাকাটায় অনিয়ম রোধে জোর দিতে হবে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর উপর। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সরকার আগাম প্রস্তুতির কথা বললেও এখনও কোনো নির্দেশনা পায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়ে বিদেশ ফেরত যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তারা। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশের বন্দরগুলোতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশেই দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে করোনা। এসব দেশ থেকে প্রতিদিন বাংলাদেশে আসছেন কমপক্ষে 5,000 যাত্রী, যার মধ্যে সিংহভাগই ফিরছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে যারা করোনা নেগেটিভ সনদ দেখাতে পারছেন তাদেরকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে যাদের সনদের মেয়াদ 72 ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে পাঠানো হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। 1 ঘন্টা পর ফ্লাইট থাকছে, তো প্যাসেঞ্জারের সংখ্যাও বাড়ছে, তো সেই হিসেবে আমাদের কাজের চাপও বাড়ছে। তো ওই তুলনায় আমাদের লোক সংখ্যা এখন পর্যন্ত যতটুকু কাছে কাজ চালানো যাচ্ছে, তবে আমার মনে হয় আরও লোকজন দরকার। বিদেশ ফেরত যাত্রীদের মাধ্যমে সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও আগাম প্রস্তুতির বিষয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি স্বাস্থ্য বিভাগ। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এখনও কোনো লিখিত কোনো নির্দেশনা এখনও পাইনি। আমাদের যে জনবল দরকার স্বাস্থ্যের জন্য, যে ডাক্তার দরকার, ইন্সপেক্টর, স্যানিটারি ইন্সপেক্টর বা নার্স দরকার, তারা প্রয়োজনের তুলনায় এখনও অনেক কম আছে। অধিক সংখ্যক মানুষকে কোয়ারেন্টাইন করার জন্য যে আপনার আসন ব্যবস্থা বা
তাদের যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি বা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি কিন্তু আমাদের ঢাকা শহরে বাড়াতে হবে। এদিকে সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেলে তা মোকাবেলায় হজ ক্যাম্প ও দিয়াবাড়ির পাশাপাশি আরও কোয়ারেন্টাইন সেন্টার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যারা বিদেশ থেকে আসবে, এখন সেকেন্ড ওয়েভ চলছে, এমন অনেক দেশ থেকে কিন্তু আমাদের দেশে অনেকে আসা যাওয়া আছে। সেই জায়গাটায় আমাদের সেকেন্ড ওয়েভটা আরও ত্বরান্বিত করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়, রিলেটেড মন্ত্রণালয়, তাদের যে নির্দেশনাগুলো সেগুলোও জনসাধারণকে মেনে চলতে হবে। বিমানবন্দরে চিকিৎসক, নার্স সহ সব মিলিয়ে ৯৮ জন স্বাস্থ্যকর্মী কাজ করছেন। লোকবল পর্যাপ্ত আছে দাবি করে স্বাস্থ্য বিভাগ বলছে প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। ২০ জন ডাক্তার অতিরিক্ত দেওয়ার ডিমান্ড পেয়েছি, প্রায় ১০ জন ডাক্তার অতিরিক্ত দেওয়া হয়ে গেছে। ২০ জন নার্স অতিরিক্ত দেওয়ার জন্য ডিমান্ড পেয়েছি, সেটাও অলরেডি ১০ জন নার্স দেওয়া হয়ে গেছে। বিমানবন্দরে আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য পর্যাপ্ত জনবল আছে। করোনার ছাড়পত্র নিয়ে দেশে ফেরা যাত্রীদের নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সময়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবরের চেয়ে নভেম্বরে রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় ২.৫ গুণ। অক্টোবরে যেখানে রোগীর সংখ্যা ১৬৩, সেখানে নভেম্বরে প্রথম ৮ দিনে ১১৫ জন। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন বৃষ্টি না হলে ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়বে না। এদিকে মশার উপদ্রব কমাতে সাঁড়াশি কর্মসূচি শুরু করেছে ২ সিটি কর্পোরেশন। করোনা মহামারীর মধ্যে অনেক রোগের তথ্য এবার ততটা পাওয়া যায়নি। ডেঙ্গুর ক্ষেত্রেও তেমনই হয়েছে। এবার অক্টোবরের শেষে বৃষ্টি হয়, বেড়েছে মশার উপদ্রব। হঠাৎ করেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। মশা বাড়ার সাথে সাথেই অভিযান চালাচ্ছে ২ সিটি কর্পোরেশন। কাউন্সিলরদের আশ্বাস, ২-৩ দিনের মধ্যে কমবে মশার প্রকোপ। ধানমন্ডিতে মশার সংখ্যাটা বেড়ে গিয়েছিল, তারপরও তাৎক্ষণিকভাবে আমি 10টা মেশিন বিভিন্ন জায়গায় পাঠিয়ে এবং আমরা আমাদের যে লোকবল দিয়ে করে আমরা কাজ করছি এবং আশা করি আমাদের এই মশার আপনারা ২-৩ দিনের ভিতরেই দেখবেন যে আমাদের এখানে কোনো মশাই নাই। বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা প্রায় ৮৫,০০০ টাকার মতো আমার এলাকায় মাধ্যমে জরিমানা করা হয়। মশার কিছু জায়গায় লাভা পাওয়া যায়। এই মশা নিধনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ২ সিটি কর্পোরেশন বলছে মশার ওষুধের সংকট নেই, তাই কিউলেক্স ও এডিস মশার উপদ্রব আর বাড়বে না। প্রতি ভাগে 4 জন করে পরিচ্ছন্ন কর্মী থাকবে, 1 জন করে মশক কর্মী থাকবে। এদের কাজ হবে যে প্রথমে আইডেন্টিফাই করা যে কোথাও আছে কিনা, মানে মশার ব্রিডিং করার মতো প্লেস আছে কিনা, ওইটা আইডেন্টিফাই করে ওটা ধ্বংস করা এবং সেখানে লার্ভিসাইড ইউজ করা। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী 15 দিনে বৃষ্টির সম্ভাবনা নেই, তাই ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে বলছেন কীটতত্ত্ববিদেরা। যদি নভেম্বরে আর বৃষ্টিপাত না হয় তাহলে এবছর ডেঙ্গু রোগী আর বাড়বে না বলে আমাদের গবেষণা বলছে। আশা করি আগামী 15 দিনের মধ্যেই এডিস মশার ঘনত্ব ঢাকা শহরে অনেকটাই কমে যাবে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৪২ জন, হাসপাতালে ভর্তি রয়েছে ৬২ জন, মারা গেছে 5 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে বিএনপি প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন দিবসে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। কাদের বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপির গণতন্ত্র হচ্ছে কারফিউ গণতন্ত্র, হেনা ভোটের গণতন্ত্র। এ সময় গণতন্ত্রকে নস্যাৎ করার চক্রান্ত থেকে বিএনপিকে ফিরে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। পাশাপাশি ষড়যন্ত্র ও পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপরাজনীতি পরিহার করারও পরামর্শ দেন। পরে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ দিন দিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা সরকার দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। বিএনপির গণতন্ত্র কারফিউ গণতন্ত্র, হানা ভোটের গণতন্ত্র, যেখানে 110% ভোটও পড়েছিল, না বাক্স ছিলই না। এগুলো তাদের গণতন্ত্র। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা বিএনপি।
সরকার নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি একটি প্রহসনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিশন সরকারের প্রভাবমুক্ত না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি, কিন্তু বিএনপির কোনো প্রস্তাবনা বাস্তবায়ন করেনি সরকার। মির্জা ফখরুল বলেন, আমেরিকার নির্বাচন ব্যবস্থা দেখে বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া উচিত। তারা সম্পূর্ণ চাপের মধ্যে থেকেও পুরোপুরি অবিচল ছিল। এ সময় তিনি বলেন, জনগণের যে রায় সেটাই গণতন্ত্র, আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও শক্তিশালী করতে হবে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় অন্তত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া আগের দিন মাইকিং করায় বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় অর্ধ শতাধিক টিন শেড ঘর সরিয়ে নেন দখলদাররা। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এদিকে বন্দরের গঙ্গাকুল মৌজায় পীর জাকির শাহের নির্মাণাধীন যুবরাজ মার্কেট উচ্ছেদ করতে গেলে বাধা দেন দখলদাররা। পরে হাইকোর্টের স্থগিতাদেশ দেখালে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পিছু হটে। হাইকোর্টের নির্দেশে শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল। নদীর পাড়ে বনায়ন, ওয়াকওয়ে নির্মাণ, তারপরে বসার জন্য বেঞ্চ তৈরি করা, ইকো পার্ক নির্মাণ, এ সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে পুনঃ উচ্ছেদের, পুনঃ দখলের যে সম্ভাবনাটুকু, সেই সম্ভাবনাটুকু আমরা তিরোহিত করছি। গাজীপুরে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সিটি কর্পোরেশনের শালনা এলাকায় ইপসা গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হঠাৎ ময়লার স্তূপের ভেতর কার্টনে নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয় জনতা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রশিউল করিম। নবজাতকটি আজই ভূমিষ্ঠ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবার খেলার খবর, তবে তার আগে জানাবো শিরোনামগুলো। সফর সংক্ষিপ্ত করতে একটি টেস্ট কমানোর প্রস্তাব উইন্ডিজ বোর্ডের। বঙ্গবন্ধু কাপের দ্বিতীয় ভেন্যু হতে পারে ফতুল্লা। নেপালের বিপক্ষে থাকছে না কোনো ম্যানেজার। কাতারে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচের নিশ্চয়তা পেয়েছে বাফুফে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে কমেছে একটি টেস্ট। সেক্ষেত্রে নতুন সূচিতে 2 টেস্ট, 3 ওডিআই ও 2 টি-20 ধরে হবে পূর্ণাঙ্গ সিরিজ। সফর সংক্ষিপ্ত করতে উইন্ডিজ বোর্ড থেকে প্রস্তাব এসেছে, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এদিকে মিরপুর স্টেডিয়ামের ওপর চাপ কমাতে বঙ্গবন্ধু টি-20 কাপের দ্বিতীয় ভেন্যু হিসেবে যোগ হতে পারে ফতুল্লা স্টেডিয়াম। দর্শক উপস্থিতি নিয়ে সিদ্ধান্তের জন্য সরকারের সাথে যোগাযোগ করছে বিসিবি। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। এফটিপি অনুযায়ী 3 টেস্ট, 3 ওডিআই ও 2 টি-20 পূর্ণাঙ্গ সিরিজ। কিন্তু করোনা পরিস্থিতিতে পূর্ণাঙ্গ সিরিজ মাঠে করানো চ্যালেঞ্জ 2 বোর্ডের, কারণ লম্বা সময় ক্রিকেটারদের বায়োবাবলে রাখার ঝক্কি ঝামেলা কম নয়। তাই সূচিতে পরিবর্তন আনতে উইন্ডিজ বোর্ড থেকে এসেছে প্রস্তাব। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা ভার্বাল একটা রিকোয়েস্ট এসছে যে যতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে এবং যে বিষয়গুলো আমাদের মূল টার্গেট যেটা এফটিপিতে, সেটাকে ফুলফিল করে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে করার জন্য। তো সেটার ব্যাপারেও আমরা কাজ করছি, বাট এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। উইন্ডিজ সিরিজের প্রস্তুতি হিসেবে প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-20 কাপ আয়োজন করছে বিসিবি। সব টুর্নামেন্টের ভেন্যু হিসেবে বিসিবির একমাত্র ভরসা হোম ক্রিকেট। চলমান হাই পারফরমেন্স দলের কার্যক্রম চলছে শেরে বাংলায়। তাই উইকেটকে বিশ্রাম দিতে 20 ওভারের টুর্নামেন্টের দ্বিতীয় ভেন্যু হিসেবে ফতুল্লার নাম আসছে।
এই মুহূর্তে আমাদের প্ল্যানিংটা মিরপুরকে ঘিরেই করা আছে এবং সেক্ষেত্রে ফিকচারে আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে, সেভাবেই আমরা প্ল্যান করছি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার্স ড্রাফট। চোটের কারণে তালিকায় ছিলেন না মাশরাফি, তবে ড্রাফটের বাইরে থেকে টুর্নামেন্ট খেলার সুযোগ থাকছে টাইগারদের সফল অধিনায়কের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেটে। টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের পর করোনায় আক্রান্ত টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এতে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে মুমিনুলের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মুমিনুলের সাথে তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন করোনায়। কদিন আগেই বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেছিলেন। এরপর বায়ো বাবলে থেকে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছিলেন মুমিনুল। তবে করোনা উপসর্গ নিয়েই সতীর্থদের সাথে করেছেন অনুশীলন। কোভিড টেস্টের পর টেস্ট অধিনায়কের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। মাহমুদুল্লাহর পর মুমিনুলের করোনা আক্রান্তের ঘটনায় অনুশীলনে থাকা সব ক্রিকেটারই এক ধরনের হুমকিতে পড়লেন। আর বঙ্গবন্ধু টি-20তে মুমিনুল রিয়াদের খেলা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। 14 দিনের আইসোলেশনে থাকতে হবে মুমিনুলকে, তবে তেমন কোনো উপসর্গ নেই এই ক্রিকেটারের। মুমিনুলের আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তান সুপার লিগে খেলতে যেতে পারেননি মাহমুদুল্লাহ। তার শারীরিক অবস্থাও ভালো, আইসোলেশনে আছেন নিজ বাসায়। এর আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন অপু, সাইফ হাসান ও আবু জয়েদ রাহি। করোনার থাবা এড়িয়ে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন এখন গতিশীল। ক্রিকেট, ফুটবল সহ সব খেলাধুলায় চলছে আপন গতিতে। বাংলাদেশও যখন পুরোপুরি মানিয়ে নেয়ার পথে, তখনই রিয়াদ মুমিনুলের করোনা আক্রান্তের ঘটনা দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই কাতার ম্যাচের বিষয়ে এখনও ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে। তবে ডিসেম্বরে ম্যাচটি হবে তা ধরে নিয়েই সেখানে 2টি প্রস্তুতি ম্যাচের নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ। এদিকে নেপালের বিপক্ষে 2 ম্যাচে জাতীয় দলের সাথে থাকছে না ম্যানেজার। নতুনভাবে ন্যাশনাল টিমস কমিটি গঠনের পর এসব জানানো হয়েছে। নেপাল ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হচ্ছে জাতীয় দলের। সামনে কাতার সহ আরও কয়েকটি দলের সাথে খেলার কথাবার্তা চলছে। দেরিতে হলেও নতুন মেয়াদে ন্যাশনাল টিমস কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার প্রথম সভায় বসেছিল কমিটি। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচে ম্যানেজার না রাখার আলোচনা হয়েছে সভায়। শিগগিরই 5 বিদেশি কোচের মূল্যায়ন করা হবে জানিয়েছে কমিটি। ম্যানেজারের কোনো সিদ্ধান্ত এখনও দেওয়া হয়নি। আমাদের সিদ্ধান্ত এটা পেন্ডিং আছে যে আপাতত আমরা এই ম্যাচে হয়তো কোনো ম্যানেজার নাও দিতে পারি। আমাদের প্রেসিডেন্টের সাথে আলোচনা সাপেক্ষে, আমাদের বাকি বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের কোনো সিদ্ধান্ত আমরা অ্যারাইভ করতে পারবো। ঝুলে আছে কাতার ম্যাচের ভাগ্য। এখনও ফিফা থেকে আসেনি সিদ্ধান্ত। তবে কোয়ারেন্টিন ইস্যু, প্রস্তুতির সুযোগ সুবিধা নিয়ে দেশটির সাথে আলোচনা চলছে বাফুফের। কোয়ারেন্টিনে থাকাকালীন আমাদের এর মধ্যে প্রথমে যার 3 দিনের মধ্যে আমাদের টেস্ট হয়ে যাচ্ছে, রেজাল্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের বাবলের মধ্যে আমাদের প্র্যাকটিস চলতে থাকবে। তার সাথে আলোচনা হয়েছে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। এর মধ্যে কিন্তু তাদের 2টা ক্লাবের সাথে প্রথমে আমাদের একটা আলোচনা হয়েছিল, পরে এখন তারা রাজি হয়ে আছে 2টা ক্লাবের সাথে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করার জন্য কাতারের সাথে খেলার আগে। প্রত্যাবর্তনের চ্যালেঞ্জে নেপাল ম্যাচে সাফল্যের খোঁজে বাফুফে। ধারাবাহিকতা থাকলে ভবিষ্যতে জাতীয় দলের সুযোগ সুবিধা বাড়াতে চায় ন্যাশনাল টিমস কমিটি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রথমবারের মতো বায়ুশূন্য টিউবের মধ্য দিয়ে ভাসমান পরে যাত্রী নিয়ে 15 সেকেন্ডে 500 মিটার পথ পাড়ি দিল ভার্জিন হাইপারলুপ। নেভাদার লাস ভেগাসে প্রতিষ্ঠানের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে এ ভ্রমণ হয়। ঘন্টায় সর্বোচ্চ 620 মাইল গতিতে চলতে সক্ষম এই যানে করে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। 2012 সালে প্রথম বায়ুশূন্য টিউবের মধ্য দিয়ে মানুষ পরিবহনের ধারণাটি দেন বিশ্বের অন্যতম প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পূর্বাচলে আধুনিক প্যাক হাউস ও অ্যাক্রেডিটেশন ল্যাব হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মঙ্গলবার রাজধানীর ফার্ম গেটে হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, আধুনিক প্যাক হাউস ও অ্যাক্রেডিটেশন ল্যাব হলে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ফলমূল ও শাকসবজি রপ্তানি বহুগুণ বাড়বে। এছাড়াও কৃষিখাতে বড় অবদান রাখতে সক্ষম হবে। মন্ত্রী বলেন, কৃষিখাত যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণের দিকে যাচ্ছে, একই সাথে কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজার বাড়াতে হবে। মেট্রো রেল নির্মাণের সময় সড়কে জনভোগান্তি কমাতে উত্তরা থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত উড়াল সেতু নির্মাণে 2013 সালে চুক্তি হলেও কাজ শেষ হয়েছে মাত্র 20 ভাগ। কিন্তু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ শেষ হয়েছে 50 ভাগের বেশি। কর্তৃপক্ষ বলছেন, আর্থিক সংকট ও জমি অধিগ্রহণ জটিলতায় 5 বছর পিছিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। তাদের আশার সংকট কেটে গেছে, আগামী বছর উড়াল সড়কের একাংশ খুলে দেয়া হবে। মেট্রো রেল নির্মাণের সময় সড়কে যানবাহনের চাপ কমাতে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত হয়। শেষ হওয়ার কথা ছিল 2018 সালে, কিন্তু নানা জটিলতায় 8,940 কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ 5 বছর বাড়ানো হয়। সরকারি বেসরকারি অংশীদারিত্বে এ প্রকল্পের নির্মাণ কাজ পায় ইতালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। আর্থিক সংকটের কারণে চীনের 2 প্রতিষ্ঠানের কাছে 49% শেয়ার বিক্রি করে ইতালথাই। এ প্রকল্পের বেশিরভাগ অর্থায়ন করছে চীনের এক্সিম ও আইসিবিসি ব্যাংক। আমরা নির্দিষ্ট সময়ে জমি হস্তান্তর করতে পারি না বিনিয়োগকারীকে, এবং তারাও তাদের আর্থিক যে নিশ্চয়তা সেটাও তার ঠিক সময় মতো করতে পারে না। ফলে প্রজেক্টটা কিছুটা বেশ অনেকটাই ডিলে হয়েছে। এখন বর্তমানে সেই অবস্থা কেটে গেছে। 2021-এর ডিসেম্বরে বনানী এয়ারপোর্ট থেকে শুরু করে আমরা তেজগাঁ রেল স্টেশন পর্যন্ত ট্রাফিকের জন্য আমরা উন্মুক্ত করে দেব। এখন পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি মাত্র 20 ভাগ। তবে উত্তরা থেকে বনানী অংশ কাজ হয়েছে 56%। মূল এক্সপ্রেসওয়েটি প্রায় 20 কিলোমিটার। এর 31টি পয়েন্টে ওঠানামা করা যাবে। যখন আমরা মেট্রোর কাজ করব, বিআরটি কাজ করব, তাহলে তখন মানুষ কিন্তু মতিঝিল থেকে একবার যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে, উত্তরার দিকে খুব দ্রুত ফ্ল্যাশ আউট হয়ে যাবে। এবং এই নির্মাণ কাজ চলাকালীন সময়ে এক্সপ্রেসওয়ের কোনো রাস্তার উপরে খুঁটি থাকবে না। এক্সপ্রেসওয়েতে 80 কিলোমিটার গতিতে চলবে যানবাহন। মাত্র 20 মিনিটে উত্তরা থেকে কুতুবখালী যাওয়া যাবে এ টোল সড়কে। এতে প্রাইভেট কারের টোল 125 টাকা, বাস 250 এবং ট্রাকের 500 টাকা। নির্মাণ সময়সহ 25 বছর টোল নেবে বিনিয়োগকারীরা। রাজধানীর অসহনীয় যানজট নিরসনে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্যতম একটি। কর্তৃপক্ষের আশা, প্রকল্পটি বাস্তবায়ন হলে কমবে নগরবাসীর ভোগান্তি। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে ইউরোপের বিভিন্ন দেশ নিচ্ছে নানা পদক্ষেপ। ব্রিটেনে প্রথম ধাপের মতো ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে করোনায় বিশ্বে একদিনে 6,700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে প্রায় 5 লাখ। বিশ্বে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 12,68,000 ছাড়িয়েছে। আক্রান্ত 5,12 লাখ। এদিকে বিরূপ প্রতিক্রিয়ার কারণে চীনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করেছে ব্রাজিল। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 641 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 2,44,000-এর বেশি। নতুন 1,25,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা 1,04 লাখ। নিউ মেক্সিকোতে একদিনে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে। প্রাণ গেছে 550 মানুষের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 40,000 ছাড়ালো। দেশটির নতুন করে ভাইরাস মিলেছে 20,000-এর বেশি মানুষের দেহে। ইরানে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 458 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 1,000-এর বেশি। এছাড়াও ভারতে একদিনে 450 মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিতের সংখ্যা 37,000। ব্রাজিলে প্রাণ গেছে 241 জনের। দেশটিতে স্থগিত করা হয়েছে চীনের করোনা ভ্যাকসিনের 3য় ধাপের পরীক্ষা। এদিকে লন্ডনের এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে 2য় ধাপের সংক্রমণ প্রথম ধাপের মতো ভয়াবহ রূপ নিচ্ছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে 24 ঘন্টায় 21,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে প্রায় 200 মানুষের।
দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে পর্তুগালে মঙ্গলবার থেকে দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়াও সংক্রমণের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে দেয়া হয়েছে কারফিউ। করোনা মোকাবেলা ব্যর্থতা ও দুর্নীতির দায়ে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজাকারাকে ভোট দিয়ে পদচ্যুত করেছে দেশটির আইন প্রণেতারা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি তদন্তের সম্মতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। পরে এর জেরে পদত্যাগ করেন দেশটির বিচার বিভাগের শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগার। এর আগে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের ফল চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরু করে রিপাবলিকান শিবির। জয়ের জন্য পর্যাপ্ত ইলেকটোরাল ভোট নিশ্চিতের পর ক্ষমতা গ্রহণের প্রস্তুতি বেশ জোরে সোরে শুরু করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু নির্বাচনের ফল মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। ভোটে পিছিয়ে পড়ে নিশ্চিত পরাজয় দেখে শুরু থেকেই আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন তিনি। পেনসিলভানিয়ায় বাইডেনের জয় ঠেকাতে জরুরি ভিত্তিতে আদালতের নির্দেশনা চায় ট্রাম্প শিবির। নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আইনি লড়াই সবেমাত্র শুরু হয়েছে বলে জানায় তারা। ট্রাম্পের ঘনিষ্ঠ ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আবারও নির্বাচনে কারচুপির বেশ কিছু অভিযোগ এনেছেন, তবে জালিয়াতির অকাট্য কোনো প্রমাণ দিতে পারেননি। নির্বাচন এখনো শেষ হয়নি। আমরা মার্কিন জনগণের অধিকার নিশ্চিত করা ও সুষ্ঠু ফলাফলের জন্য আইনি লড়াই চালিয়ে যাব। ফিলাডেলফিয়াতে রিপাবলিকান পার্টির নির্বাচনী পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। সেখানকার নির্বাচনী কর্মকর্তারা বিপুল সংখ্যক ডেমোক্রেটকে তাদের ভুলভাল ব্যালট ঠিক করার সুযোগ করে দিয়েছে। এদিকে ট্রাম্প শিবিরের আইনি লড়াইয়ের যথাযথ জবাব দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে বাইডেন শিবিরও। ট্রাম্প প্রশাসন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাধা দিলে বাইডেন শিবিরও আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। অন্যদিকে ভোট জালিয়াতির অভিযোগ সত্যি হলে দেশের নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা উঠে যাবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। সেই সঙ্গে ভোট কারচুপির তদন্ত চান তিনি। এর পরপরই ইমেল বার্তায় পদত্যাগ করার কথা জানান বিচার বিভাগের শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মোকাবিলায় ইস্যুতে জনগণকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিক উল্টো বার্তা দিলেন মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়্যারের উইলমিংটনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মাস্ক পরুন আর এই ছোট একটা কাজের মধ্যেই বাঁচবে জীবন। শুধু মাস্ক পরার মাধ্যমেই এই মহামারী থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক বিরোধ ভুলে জনগণকে একসাথে এই মহামারী মোকাবিলার আহ্বান জানান তিনি। এছাড়াও বক্তৃতায় করোনা মোকাবিলায় নতুন একটি টাস্কফোর্সের নামও রাখেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। এর আগে জলবায়ু পরিবর্তন, অর্থনীতি এবং বর্ণবাদ মোকাবিলায় নতুন একটি ওয়েবসাইট চালু করেন জো বাইডেন ও কামালা হ্যারিস। প্রথমবারের মতো বায়ুশূন্য টিউবের মধ্য দিয়ে ভাসমান পডে যাত্রী নিয়ে 15 সেকেন্ডে 500 মিটার পথ পাড়ি দিল ভার্জিন হাইপারলুপ। পরীক্ষামূলক এ যাত্রায় অংশ নেন ভার্জিনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জস জিগেল ও যাত্রী অভিজ্ঞতা বিভাগের পরিচালক সারা লুচিয়েন। নেভাদার লাস ভেগাসে প্রতিষ্ঠানের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে ভ্রমণ সম্পন্ন হয়। হাইপারলুপের এই সাফল্যে ভবিষ্যতে মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন। এর আগে হাইপারলুপে যাত্রী ছাড়া 400-র বেশি পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি। ঘন্টায় সর্বোচ্চ 620 মাইল গতিতে চলতে সক্ষম এই যানে করে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। 2012 সালে এই টিউবের মধ্য দিয়ে মানুষ পরিবহনের ধারণাটি দেন বিশ্বের অন্যতম প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। 2025 সালের মধ্যে নিরাপত্তা সনদ এবং 2030 সালের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যে কাজ করছে ভার্জিন হাইপারলুপ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।